আসসালামু আলাইকুম দর্শক, কাছের ও দূরের যে যেখানে বসে এই অনুষ্ঠান দেখছেন ভিউয়ার্স, টেলিভিশনের ওয়েলকাম নিউ ইয়র্ক এই অনুষ্ঠানে আপনাদেরকে সবাইকে স্বাগতম জানাই। শুভ নববর্ষ। আজকে যথারীতি অনুষ্ঠান সঞ্চালনায় আছি আমি আবিদ এবং আমি আঞ্জুমান আবিদ। যথারীতি হাজির হয়েছি আপনাদের ওয়েলকাম নিউ ইয়র্ক অনুষ্ঠানটি সঞ্চালনের উদ্দেশ্যে। আমাদের গত মাসে অর্থাৎ মার্চ মাসে আমরা এই মার্চ মাসের শেষ সপ্তাহে আমাদের অনুষ্ঠানটি সঞ্চালন হওয়ার কথা থাকলেও রমজান মাসের জন্য আমরা সেটা করতে পারিনি। আমাদেরকে অনেকেই এই অনুষ্ঠানটি কেন হচ্ছে না সেজন্য অনেকেই আমাদেরকে ফোন করে জানিয়েছেন, প্রশ্ন করেছেন কেন অনুষ্ঠানটি করছি না। তো আমরা খুবই আনন্দিত যে আপনারা সবাই শত ব্যস্ততার মধ্যেও আমাদের এই অনুষ্ঠানটির কথা আপনারা ভুলেন নাই। সেই জন্য আসলে সবার কাছেই আমরা কৃতজ্ঞ এবং আনন্দিতও বটে। আমরা যথারীতি এপ্রিল মাসের শেষ সপ্তাহে আমাদের এই অনুষ্ঠানটি সঞ্চালনের উদ্দেশ্যে আমরা দুজন হাজির হয়েছি আপনাদের সাথে। দর্শক, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন আজকে আমাদের অনুষ্ঠান আমাদের স্টুডিওর ভিতরে নয়, আউটডোরে শুটিং হচ্ছে এবং এটি হচ্ছে কুইন্সের ব্রুকফিল্ড পার্ক। যেমনি তেমনিভাবে আপনারা আগের অনুষ্ঠানগুলো দেখেছেন, এই চতুর্থ পর্বের এই অনুষ্ঠান আপনারা দেখবেন এবং শুনবেন এবং সবার সাথে শেয়ার করবেন আশা করি। আমরা বাংলা নতুন বছরে আমরা এই অনুষ্ঠানটি করছি। দর্শক, একটি কথা মনে পড়ছে রবীন্দ্রনাথ ঠাকুরের সেই কবিতাটির কথা, 1400 সাল আজি হতে শতবর্ষ পরে কে তুমি পরিচয় বসি আমার কবিতাখানি কৌতূহল ভরে। আজকে মনে হচ্ছে যে 1400 সাল কবিতাটির নাম না হয়ে যদি 1500 সাল হতো তাহলে খুবই ভালো হতো, কারণ মেঘে মেঘে যে অনেক বেলা হয়ে গেল। আজ আমরা 1400 সাল থেকেও 32টি বছর পেরিয়ে চলে এসেছি। আজ কিন্তু 1432 সাল। আমরা সবাই নতুন বছর জানলেও আমরা অনেকেই হয়তো ভুলে যাই আমরা বাংলা নতুন বছরের এটি কোন সাল, আর 1432 সাল। দর্শক, যেমনটি আঞ্জুমান বলছিলেন, আমাদের এই বৈশাখী আনন্দ মেলায় বা আনন্দ অনুষ্ঠানে বিভিন্ন পেশার বিভিন্ন জন উপস্থিত আছেন। চলুন আমরা তাদের সাথে কথা বলবো এবং তাদের তথ্য যা আমরা পাবো বিশ্বাস করি যারা আপনারা ইমিগ্রেন্ট হয়ে এসছেন তাদের উপকারে লাগবে। আমাদের এই আয়োজনে যারা আমাদের সাথে একত্রিত হয়েছেন, চলুন তাদের সাথে আমরা একে একে পরিচিত হই। যারা বিভিন্ন পেশায় জড়িত তাদের সাথে আমরা পরিচিত হই একে একে। আমি নুরুল খান, নিউ ইয়র্কে থাকি। আমি এই ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত আছি। আসসালামু আলাইকুম, আমার নাম নববর্ষের শুভেচ্ছা সবাইকে। আমি মুস্তাফিজুর রহমান, নতুন এসেছি ইউএসএ, এখনও তেমন কিছু করছি না। শুভ নববর্ষ। আমি ওয়ালাইকুম, শুভ নববর্ষ সবাইকে। আমি মাহবুবা বলছি, আমি নিউ ইয়র্কে আছি 24 ইয়ার্স। আমি মেডিকেল বিলিং ডিপার্টমেন্টে জব করি। কাস্টমার কেয়ারে আছি। আসসালামু আলাইকুম, শুভ নববর্ষ। আমি মালিক বলছি। আমি জব করি নিউ ইয়র্ক সিটি ফায়ার ডিপার্টমেন্টে। আসসালামু আলাইকুম, সবাইকে নববর্ষের শুভেচ্ছা। আমি জসিমুদ্দিন খন্দকার, NYPD। আপনারা সবাই আসসালামু আলাইকুম, সবাইকে শুভ নববর্ষ। আমার নাম আরিফ মানারা, আমি স্কুল এইডে আছি। আমার স্কুল PS তারিখ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, শুভ নববর্ষ। আমি আঞ্জুমান করি, NYPD-তে অ্যাডমিনে আছি, নার্কোটিক্স বড় কুইন্সে। আসসালামু আলাইকুম, সবাইকে নববর্ষের শুভেচ্ছা। আমি তানিয়া জিলানি, আমি গৃহিণী। শুধু দর্শক, পরিচিত পর্বের মাধ্যমে আমরা ইতিমধ্যেই জেনে গেছি যে এখানে বিভিন্ন পেশার এবং বিভিন্ন ডিপার্টমেন্টের লোকজন এখানে আমরা কাজ করছি। তো আমরা চলুন একে একে সবার কাছ থেকে আমাদের সবার অভিজ্ঞতা একটু
মোটামুটি যে জব ফেয়ার সেখানে নাকি? এটা আসলে আপনি ইন্ডিয়ান.com-এ যখন সার্চ করবেন তখন এই ইনফরমেশন দেওয়া থাকে। তাহলে কি এই জবের জন্য নির্দিষ্ট কোনো লাইসেন্স নিতে হয়? এই জবের জন্য লাইসেন্স দিতে হয় না, এটা অ্যাপ্লাই করার পরে আপনি ওখানে কিছু করতে হয়। আপনাকে ফিঙ্গারপ্রিন্ট দিবে, আপনার একটা ব্যাচ কিনতে হয়, এটা বলে সাইডা ব্যাচ, সাইডা ব্যাচটা দিতে হলে আপনাকে একটা টেস্ট দিতে হয়। এটার জন্য খুব পড়াশোনা না, ওই একদিনের যে ক্লাস হয় 1 ঘন্টার, ওই ক্লাসে যে ইনফরমেশনগুলো থাকে ওটার উপরে ওরা একটা টেস্ট নেয়, ওটাতে আপনাকে পাস করতে হবে। আরেকটি ছোট্ট প্রশ্ন করি, এই জবে ঢুকতে হলে কি নির্দিষ্ট এয়ারলাইন্সের আন্ডারে আপনাকে অ্যাপ্লাই করতে হবে নাকি ইন জেনারেল অ্যাপ্লাই করলে যে কোনো এয়ারলাইন্সের জবের জন্যই তারা আপনাকে সিলেক্ট করবে? এটা ইন জেনারেল যে এয়ারলাইন্সে আপনি যেতে চাচ্ছেন সেই এয়ারলাইন্সেই করতে হবে। ইভেন ওরা যেটা ওপেন রাখে যেই জব, যে যখন সব এয়ারলাইন্সে সেম টাইমে থাকে না, কিন্তু আপনি অ্যাপ্লাই অনেকগুলো করে রাখতে পারেন। অনেক ধন্যবাদ। নুসরাত আপার কাছ থেকে আমরা অনেক কিছু জানলাম যে এয়ারপোর্ট। দর্শক, কথা বলছি মিসেস মাহবুবা খানমের সাথে, যিনি নিউ ইয়র্ক সিটিতে মেডিকেল বিলিং প্রফেশনের সাথে যুক্ত আছেন। মিসেস খানম, আপনি কত বছর ধরে এই পেশায় জড়িত আছেন? সবার আগে সবাইকে শুভ নববর্ষ। এবং আমি এই বিলিং ডিপার্টমেন্টে 15 বছর ধরে কাজ করছি। আর এখানে আমি অ্যাকচুয়ালি পড়াশোনা করেছি মেডিকেল বিলিং ডিপার্টমেন্টের উপরে এবং সার্টিফিকেট নিয়েছি। তারপরে আমাকে সেখান থেকে পাঠানো হয়েছে জবে এবং সেই জবটাই আমার জন্য পার্মানেন্ট হয়ে গেছে। সো মোদ্দা কথা, এই মেডিকেল বিলিং সিস্টেমে বা এই পেশায় কাজ করতে হলে যে কেউকে ট্রেনিং নিতে হবে, যে কেউকে সার্টিফিকেট নিতে হবে, ট্রেনিং নিতে হবে, ট্রেনিং সার্টিফিকেট নিতে হবে এবং করতে হবে। শর্ট কোর্সগুলো আছে, যেমন 15 মান্থস 18 মান্থস শর্ট কোর্সে তারা সার্টিফিকেট নিয়ে জবে ঢুকতে পারবে। ধন্যবাদ আপনাকে। শুধু দর্শক, কথা বলছি জসিম খন্দকারের সাথে, যিনি NYPD ট্রাফিক ডিপার্টমেন্টে কাজ করছেন। জসিম ভাই, আপনি কত বছর ধরে নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টে কাজ করছেন? প্রায় 19 বছর তখন মিডিয়া কাজ করতেছি। কীভাবে এই প্রফেশনে ঢুকলেন? আমি যখন 2006 ঢুকি তখন ছিল আমাদের হাই স্কুল ডিপ্লোমা, লার্নার পারমিট, তারপরে একটা সিভিল সার্ভিস পরীক্ষা দিতে হয়। তখন একটু কঠিন ছিল অবশ্য, আমাদের 18% সিভিল সার্ভিস 18% ছিল, সেখান থেকে 70 পাইলে হতো। কিন্তু এখন একটু প্যান্ডামিকের পরে একটু ইজি হয়ে গেছে, সেটা হলো 55%, সেখান থেকে 39% হলেই হয়। কিন্তু আপনাকে আগে ড্রাইভিং লাইসেন্স লাগবে না, কিন্তু লার্নার পারমিট সহজ। যাদেরই বাংলাদেশ থেকে আসার পরে লার্নার পারমিট হয়ে যাবে, তার জন্য আমি রিকোয়েস্ট করবো তারা যেন অ্যাপ্লাই করে এবং সিভিল সার্ভিস একদম। মিস্টার জসিম, এই জবটি কতটা চ্যালেঞ্জিং একজন নবাগত বাংলাদেশের জন্য? আমি মনে করি যে খুবই ইজি, কারণ যদি একটু এডুকেটেড হয়, সেখানে যদি তাদের হাই স্কুল ডিপ্লোমাটা থাকে, এটা খুব বেশি কঠিন, এটা তারা পেয়ে যেতে পারে। সিভিল সার্ভিস পাস করতে হবে। আপনি কতটা খুশি এই ডিপার্টমেন্টে কাজ করতে? আমি ইনশাল্লাহ আল্লাহ তাআলার উপরে আমি খুব ভালো আছি। আপনাকে ধন্যবাদ জসিম সাহেব, অনেক ধন্যবাদ, ভালো থাকেন। আপনাকে ধন্যবাদ, থ্যাংক ইউ। পেশার টিপু ভাইয়ের কাছ থেকে আমরা আজকে শুনবো টিপু ভাই কোন পেশায় আছেন এবং কিভাবে এই পেশায় এসছেন। টিপু ভাই বলেন। ধন্যবাদ আপা। আমার নাম ইশাক টিপু, আমি আছি NYPD-তে এভিডেন্স অ্যান্ড প্রপার্টি কন্ট্রোল স্পেশালিস্ট। তো প্রথমে অ্যাকচুয়ালি আমি ছিলাম ট্রাফিক ডিপার্টমেন্টে, সেখান থেকে আমি এই টেস্টটা দিচ্ছি। টেস্টটা দিয়ে পাস করার পরে আমি জয়েন করছি এভিডেন্স অ্যান্ড প্রপার্টি কন্ট্রোল স্পেশালিস্টে। সো তাহলে কি টিপু ভাই আপনি যে পেশাতে আছেন এভিডেন্স কন্ট্রোল স্পেশালিস্ট, তার মানে এটা হচ্ছে NYPD-র একটা বলে সিভিলিয়ান আর একটা বলে ইউনিফর্ম। জি। তো আপনি হচ্ছেন সিভিলিয়ান জব করেন, সিভিলিয়ান right? জব, জি। আচ্ছা আচ্ছা। আপনি কতদিন ধরে এই পেশায় আছেন? আমি অলমোস্ট 6 ইয়ার্স। তো সিভিলিয়ান জব পেতে হলে জি। NYPD-তে জি। কিভাবে জনগণ NYPD-তে সিভিলিয়ান জব পাওয়ার জন্য অ্যাপ্লাই করবে, একটু যদি কাইন্ডলি
সবাই যে কেউ আমি পরামর্শ দিব সবাইকে ইজি টু ফাইন্ড আউট। আপনি গুগলে গিয়ে সার্চ কিওয়ার্ড ইউজ করবেন টি ক্যাশ ডেভিড চার্লি অ্যাডাম স্যাম টি ক্যাশ টাইপ করবেন। টাইপ করার পরে সেখানে আপনার লিঙ্ক চলে আসবে, সেখানে গিয়ে আপনি যে কোনো জব এবং ওদের সমস্ত পুরো বৎসরের লিস্ট থাকবে। আপনারা চাইলে সেখানে গিয়ে আপনাদের কোন নেক্সট মান্থে কোন এক্সামটা আসবে, আপনি কোন টাইটেলটাতে আপনি উপযুক্ত আপনি খুঁজতেছেন, সেই টাইটেলটার এক্সাম কবে আসবে, আপনি চাইলে সেখানে গিয়ে আপনি সমস্ত বছরের ওদের লিস্ট আছে, আপনি তখন ট্র্যাকিং করবেন যে আপনার টাইটেল যেটা খুঁজতেছেন সেটা কখন আসবে, আপনার কাঙ্ক্ষিত টাইটেলটা। সেই টাইটেলটা যখন আসবে আপনি আবার যাবেন, তাদের যখন পোস্টিং করবে জবগুলা তারা প্রসেস বলে দিবে হাউ টু অ্যাপ্লাই অ্যান্ড হাউ টু পে, হাউ টু টেক টেস্ট। ইজ ভেরি ইজি। আচ্ছা, টিপু ভাইয়ের সাথে আমি আরেকটু যোগ করে বলতে চাই, দর্শক যেটা টিপু ভাই বলছিলেন যে দেশে ডিকাসের মাধ্যমে আপনারা অ্যাপ্লাই করতে পারেন এবং অ্যাপ্লাই করলে ওখানে প্রতিটি মাসে ওপেনিংস আসে। ওখানে ওপেন কম্পিটিটিভ বলে কিছু টাইটেল আছে যেখানে আপনারা বাংলাদেশ থেকে যারা নতুন আসছেন সবাই ওই টাইটেলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তো যেটা বলছিলেন টিপু ভাই যে ইন্টারমিডিয়েট পাস করে এসে জবে অ্যাপ্লাই করতে পারেন। আমার সাথে আমি এই জায়গায় একটা কথা সংযুক্ত করবো, আপনার যদি বাংলাদেশ থেকে বা ফরেন কোনো শিক্ষাগত যোগ্যতা থাকে আপনি সেটাকে এখানে কনভার্ট করে নিতে হয়, বা এটাকে ইভ্যালুয়েশন বলে। গ্লোব নামে একটা গ্লোব ল্যাঙ্গুয়েজ ইভ্যালুয়েশন সেন্টার আছে বা আরও অনেকগুলো আছে, গুগল করে আপনারা সেটাও বের করে আপনার বাংলাদেশের যত সার্টিফিকেট বা এডুকেশন আছে এবং এক্সপিরিয়েন্স আছে সব আপনি ইভ্যালুয়েশন করবে, কনভার্টেড করে এই দেশের সাথে আপনি এই দেশের ক্রেডিটে আপনাকে কনভার্ট করে দিবে, আপনি তখন ব্যবহার করতে পারবেন। তবে দর্শক একটু বলে রাখি যে আপনারা যখন সিটি জবে অ্যাপ্লাই করবেন ঠিক তখনই আপনি যখন পরীক্ষা দিবেন, পরীক্ষায় পাশ করলে আপনাকে অটোমেটিক ডিকাস থেকে আপনাকে নোটিফাই করবে যে তোমার সার্টিফিকেট ইভ্যালুয়েশন করেছো কিনা। ঠিক তখনই আপনি গ্লোব ল্যাঙ্গুয়েজ সেন্টারে যে সার্টিফিকেট যেটা টিপু ভাই বললেন যে সেখানে যে আপনারা অ্যাপ্লাই করবেন। এর আগে যদি অ্যাপ্লাই করেন অন্য বিভিন্ন জায়গা থেকে সেগুলি সিটি জব সাধারণত অ্যাকসেপ্ট করে না। সেই জন্যই আমি আপনাদের পয়সা সেভ করার জন্য আমি বলছি আবারও যে আপনারা যখন নোটিফিকেশন পাবেন ঠিক তারপরেই আপনারা আপনাদের সার্টিফিকেটগুলো ইভ্যালুয়েশন করাবেন। আর সিটি জব পেতে কতটুকু সময় লাগে, টোটাল সব প্রসেসিং করতে কতটুকু সময় লাগে? এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই ক্ষেত্রে আমি উত্তর দিব এক একটা এক্সাম টাইটেলের এক এক রকম প্রসেস ডিপেন্ড করে তারা কতজন লোক হায়ার করবে, হাই ভলিউমের উপর নির্ভর করে। সেই সুযোগ নাই, আগে পরীক্ষা দিলে পাশ করলে আপনাদেরকে হয়তো সিটি জবে আপনারা ঢুকতে পারতেন, কিন্তু এখন স্কোর একটু হাই করতে হবে। দ্যাট মিনস আপনাদেরকে 80 বা 90-এর কিছু কিছু পজিশনের জন্য আপনাদের স্কোর করলে তখন আপনাদের লিস্ট স্কোরটা যত ছোট হবে আপনাদের জব পেতে তত আপনাদের সুবিধা হবে। ধন্যবাদ টিপু ভাই, আপনি অনেক দর্শককে অনেক মূল্যবান তথ্য দিয়েছেন। সো আবারও ধন্যবাদ। দর্শক, কথা বলছি মালেক হোসেন, যিনি নিউ ইয়র্ক ফায়ার ডিপার্টমেন্টে কর্মরত আছেন। মালেক ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কত বছর ধরে এই ফায়ার ডিপার্টমেন্টে কাজ করছেন? আমি আসলে ফায়ার ডিপার্টমেন্টে আছি অলমোস্ট 2 ইয়ার্স, বাট আমার সিটি জবের এক্সপিরিয়েন্স মোর দেন 14 ইয়ার্স। আমি আগে ছিলাম এনওয়াইপিডিতে, ওইখান থেকে আমি একটা সুযোগ পেয়ে আমি ডিকাসের মাধ্যমে পরীক্ষা দিয়ে আমি আমার টাইটেলটা আপডেট করে আমি চলে আসি ফায়ার। এনওয়াইপিডি থেকে ফায়ার ডিপার্টমেন্ট all over the world, also FDNY, the same thing. It's like number 1 organization in the world, something like that. So when I get an opportunity to go from NYPD to FDNY, I don't take it, so I take it. So FDNY তে আমি যখন গেছি এখানে পরিবেশ ভালো, সব থেকে ভালো, বাট কাজের চাপটা আগের চাইতে অনেকখানি বেশি। এখানকার কাজগুলো খুবই সূক্ষ্ম এবং খুব রেসপন্সিবিলিটি নিয়ে করতে হয়। এখানে সুযোগ আছে অনেক। আপনি FDNY-তে চাপের কথা বলছিলেন, কিন্তু বেতনের চাপটা কেমন? বেতনের চাপটা আসলে কিছুটা আমলাতান্ত্রিক, সেক্ষেত্রে আপনাদের ইউনিয়নের উপর অনেক কিছু ডিপেন্ড। না, আমি বলছিলাম কি বেতনের চাপ বলতে আমি বোঝাচ্ছি যে এনওয়াইপিডিতে আপনি কাজ করেছেন, সেখান থেকে জাম্প করে আপনি এইচপিডিতে বেটার অপশন খুঁজছেন, এখানে কি বেতনটা তো মনে হয়
আরও বেটার। এবং আজকের যে অনুষ্ঠানটি আমরা করছি সেটা বিভিন্ন পেশায় যারা আপনারা আছেন তাদের কাছ থেকে আমরা তথ্য নিচ্ছি এবং এই তথ্য উৎপাদকে তারা কিভাবে আগাবে, কিভাবে উপকৃত হবে সেজন্য আপনি আমাদের একটু বলুন কাইন্ডলি, আমাদের যারা নতুন যারা ইমিগ্রেন্ট হয়ে এসেন তারা কিভাবে এই ফায়ার ডিপার্টমেন্টে কাজ পেতে পারে। প্রথম কথা আমি ইমিগ্রেন্টদের জন্য বলবো যে তারা যেন প্রথমে খুব ব্যস্ত না হয়ে যায়। প্রথমে আসার পরে প্রথমে একটা ধাক্কা লাগে যে কীভাবে আমরা কোন দিকে যাব। তো সেই ক্ষেত্রে একটা ভেরি ইম্পর্ট্যান্ট ওয়েবসাইট যেখান থেকে যেতে পারে ডিকাস থেকে তারা খুঁজে বের করতে পারে যে প্রত্যেক মাসে এটার ওপেনিং আছে কোন ধরনের জব। সেই জবগুলো তারা একটু ভালো করে পড়ে দেখবে যে কী রিকোয়ারমেন্টস আছে, তাদের এডুকেশনের যে লেভেল আছে সেটা তারা মিট করতে পারতেছে কিনা সেটা দেখে অ্যাপ্লাই করা এবং প্রিপারেশন নিয়ে ঠিকমতো পরীক্ষা দেওয়া এবং একটু হাই স্কোর করা। কারণ আগের মতো বিষয়গুলো অতটা সহজ নাই, এখন একটু হাই স্কোর লাগে। সেই ক্ষেত্রে এই জবগুলো ঢুকলে সবচেয়ে বড় কথা সিটির কিছু ফ্যাসিলিটিস আছে, প্লাস রিটায়ারমেন্ট কিছু সুবিধা আছে। তারপরে এখানে জবগুলো সিকিউর একটা এনভায়রনমেন্ট সব কিছু মিলাই নিয়ে আমি প্রিফার সিটি জবে ঢুকে যেতে পারলে ভালো। একটু আগে জসিম খন্দকার, তারপরে আমাদের মধ্যে উপস্থিত ছিলেন ইশাক চিকু এবং আপনারা তিনজনই বললেন ডিকাসের কথা। এখানে 2টা জব সবসময় 2 থেকে 3টা জব সবসময় অ্যাভেলেবেল মোটামুটি থাকে, স্পেশালি ট্রাফিক, স্কুল সেফটি, আর একটা ঠিক হচ্ছে না, এগুলো সবসময় মোটামুটি প্রত্যেক মাসেই পরীক্ষা থাকে। কারেকশন প্রত্যেক মাসেই এরকম হচ্ছে পরীক্ষা থাকে। এছাড়া অন্যগুলোতে আপনাকে নর্মালি ধরতে হবে এটা 6 to 15 months। আপনাকে ধৈর্য ধরতে হবে। নট লাইক আই টেক দ্য এক্সাম ইউ গেট দ্য জব। দেয়ার আর লট অফ প্রসেস। আমি যতটুকু জানি এনওয়াইপিডিতে যথেষ্ট ওভারটাইমের ব্যাপার ছিল। এফডি এনওয়াইতে ওভারটাইমের কতটা সুবিধা আছে? এফডি এনওয়াইতেও ওভারটাইম আছে, হয়তো অতটা নাই, বাট সব কিছু মিলাই নিয়ে এটা খারাপ। আচ্ছা, তো সব মিলিয়ে আপনি ভালোই আছেন, বেটার অপশন খুঁজেছেন, বেটার অপশন পেয়েছেন। ভালো থাকুন এবং আগামীতে আরও ভালো হোক আপনার এই কামনা করি। আপনাকে ধন্যবাদ, আপনাদের সবাইকে ধন্যবাদ, আপনাদের চ্যানেলকে ধন্যবাদ। সেই দর্শক, কিছুক্ষণ আগে যাদেরকে আমরা আপনাদের সামনে উপস্থিত করেছিলাম বিভিন্ন পেশায় যারা জড়িত আছেন, আপনারা লক্ষ্য করেছেন যে সবাই যে যার পেশায় আছেন তারা সবাই আপনাদেরকে বলেছেন ডিকাসের দিকে, এই ওয়েবসাইটের দিকে নজর দিতে। ডিকাস অবশ্যই জব অ্যাভেলেবিলিটির একটি রাস্তা খুলে দেয়। এখানে জব অ্যাভেলেবিলিটি আছে, কিন্তু আপনাকে আপনার যোগ্যতা অনুযায়ী নির্দিষ্ট কাজটি খুঁজে নিতে হবে এবং এই নির্দিষ্ট কাজটি খোঁজার প্রাককালে আপনাকে যে কাজটি করতে হবে একটি ভালো রেজুমে, অর্থাৎ কিনা বায়োডাটা, আমরা যদি বাংলায় বলি বায়োডাটা আমরা করতে। রেজুমে এবং কারিকুলাম ভিটা দুটোর মধ্যে পার্থক্য আছে। রেজুমে আপনাকে 1 পৃষ্ঠায় হতে হবে। আমাদের দেশের থেকে যারা আমরা আসি ইউজুয়ালি আমরা 12-13, আমরা মনে করি যে যত বেশি আমাদের পৃষ্ঠা হবে বায়োডাটাতে ততই বুঝে আমাদের চাকরি পেতে সুবিধা হবে, যত বেশি আমরা এক্সপিরিয়েন্স। আসলে ব্যাপারটি তা নয়। কি পাস করছেন, ম্যাট্রিক কোন ইয়ারে পাস করছেন, এগুলো আপনাদের বলার কোনো দরকার নেই। আপনারা ফাইনালি যদি কেউ মাস্টার্স করে থাকেন এক লাইনে বলে দেবেন আমি মাস্টার্স করেছি অমুক সালে। আর একটি কথা বলে নিই, আপনারা যে প্রফেশনে অ্যাপ্লাই করেন না কেন আপনাদের রেজুমে সেইভাবে তৈরি করবেন। সে ফর এক্সাম্পল আঞ্জুমান যদি বলেন আপনি, ফর এক্সাম্পল আপনি যদি সিটি জব ছাড়াও যদি আপনি চেইন স্টোর অথবা রিটেল স্টোরে, ফর এক্সাম্পল আপনি ওল্ড নেভিতে আপনি অ্যাপ্লাই করছেন, কিন্তু সেখানে আপনি যদি বলেন যে আমার আইটি স্পেশালিস্ট, আমি বাংলাদেশ থেকে আইটি পাস করে আসছি, আমার আইটি স্পেশালিস্ট আছে, অথবা আপনি ডাক্তার, অথবা আপনি একজন ইঞ্জিনিয়ার, আপনি যদি আপনার রেজুমেতে সেটা ফোকাস করেন আপনাকে ওরা কখনোই চাকরি দিবেন না। দ্যাট ইজ চ্যালেঞ্জ। আর আপনি যদি সেটা না করে একটু যদি আপনি টেকনিক্যালি যদি কৌশলী হয়ে যদি আপনি বলেন যে আপনি বাংলাদেশ থেকে আপনি কাস্টমার সার্ভিসে আপনি কাজ করে আসছেন, অথবা আপনি রিটেল কোনো স্টোরে আপনি কাজ করে আসছেন, এটি আপনি করতেই পারেন। দর্শক, জব নেওয়ার ক্ষেত্রে আপনাকে একটু কৌশলী হতেই হবে। সেখানে যদি আমি বলবো না যে আপনি মিথ্যে বলছেন, কিন্তু আমি বলবো যে আপনি কৌশলী হয়ে আপনার অভিজ্ঞতা 1 লাইন বা 2 লাইন আপনি যদি আউটলাইন তৈরি করতে পারেন, তাহলে সেটাতেই আপনি কিন্তু আপনার জব পেয়ে যাবেন। শুধু দর্শক, আপনারা একটা ইংরেজি শব্দ হয়তো জানেন যে মর্নিং শোজ দ্য ডে। সো রেজুমেটা যেটা আঞ্জুমান বলছিলেন, রেজুমেটা কিন্তু অনেক কিছু ম্যাটার করে। আপনার রেজুমে যতটা তথ্য নির্ভর হবে এবং আপনার যোগ্যতার মাপকাঠি প্রকাশ করবে, জব পেয়ে ততটা আপনার সুবিধা হবে, তাই না আঞ্জুমান? আর যেই কাজের জন্যই আপনার
ডাকতো নাও পায়। আরেকটি কথা বলে রাখি দর্শক, নিউ ইয়র্ক সিটি কিন্তু ঘুমায় না। নিউ ইয়র্ক সিটিতে দিনে রাতে সবসময় আপনারা কাজ পাবেন। আর আপনারা যেহেতু প্রথমেই এদেশে আসছেন, প্রথমে আপনাদেরকে একটু চ্যালেঞ্জ ফেস করতেই হবে, কারণ আপনারা নতুন, এটা মনে রাখবেন। সেই জন্য এক্ষেত্রে জবের জন্য আপনাদেরকে যখন অ্যাপ্লাই করবেন, আপনাদেরকে যদি অফার করে যে রাতে জব করবেন কিনা, আপনারা সেটা রিজেক্ট করবেন না, আপনারা অ্যাকসেপ্ট করবেন। কারণ আপনি রাতের জবটা দিয়ে যদি শুরু করেন, সেখানে আপনি অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন, এবং ঠিক 6 মাস কাজ করার পরেই আপনি হয়তো ভালো একটা জব আপনার জন্য অপেক্ষা করছে। কাজে রাতের জবটাকে আপনারা সাদরে অ্যাকসেপ্ট করে নেবেন। ভালো জব পেতে হলে অপেক্ষাটা অবশ্যই আপনাকে করতে হবে, হতাশ হওয়ার কিছু নাই। নার্কোটিক্স বড় কোর্সে আছি। আমি পলিটিক্যাল থেকে পরীক্ষা দিয়ে পাশ করে তারপর ওয়েটিং লিস্টের থেকে তারপরে এসেছি। কিন্তু প্রসেসিং হতে খুব যে একটা সময় লাগে তা না, তবে কথা হলো যে নাম্বারটা বেশি করতে হবে অবশ্যই। নাম্বার মানে আপনার রেজাল্টের নাম্বারটা পাস মার্কটা ভালো। লিস্ট নাম্বারটা তত ছোট হয়ে আসবে। আমার নাম আরজু মানারা। আপনি কোন পেশায় আছেন? আমি স্কুল 8 PS34। আচ্ছা, আপনি কিভাবে এই পেশাতে আসলেন? আচ্ছা, আমার এই পেশাতে আসার জন্য প্রথমে আমাদের যে স্কুলের প্রিন্সিপালের কাছ থেকে নমিনেশন নিতে হবে। নমিনেশন নিয়ে আপনি বোর্ড অফ এডুকেশনে আপনার সব পেপার সব কিছু সাবমিট করবেন। মনে রাখি স্কুলে অনেক ধরনের জব আছে, রাইট? স্কুলে অনেক জব আছে, আমার যদি একটু বলেন। স্কুলে প্যারা টিচার আছে, সাবজেক্ট টিচার আছে, স্কুল এইড আছে, কিচেনে আছে, স্কুল সেফটি আছে, টিচার অ্যাসিস্ট্যান্ট আছে, টিচার এইড আছে, অনেক ধরনের জব আছে। অনেক জবগুলি তার কথা আপনি বললেন। তবে আমার কাছে যেটা মনে হয় যে আমি যতটা জানি যে স্কুলের যে লাঞ্চ সেকশনে, রাইট, লাঞ্চ যে জবগুলি আছে, ওই জবগুলি ওরা সবসময় ওরা ওই জবের জন্য ওরা লোক নিয়ে থাকে। সেক্ষেত্রে ওপেনিংসটা থাকে। সেক্ষেত্রে আপনারা যদি স্কুলের ওয়েবসাইটে যদি নিউ ইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অফ এডুকেশনের ওয়েবসাইটে যদি ঢোকেন এবং সেখানে যেয়ে যদি আপনারা ক্যারিয়ার অপরচুনিটি সেকশনে সার্চ করেন, তাহলে আপনারা স্কুলের যে অ্যাডমিনিস্ট্রেটিভ যে ছোটো ছোটো যে জবগুলি আছে, মানে ছোটো ছোটো পজিশন যেগুলি আছে, সেগুলিতে আপনারা অনায়াসে শুরুটা আপনারা সেখানে করতে পারেন। দর্শক, একটা কথা বলে রাখি যে এদেশের সিটি জব পাওয়া একটা বিরাট ব্যাপার। আপনি সিটি জব পেলেন মানে আপনার অনেক সুযোগ সুবিধা আছে। আপনি আপনার হেলথ ইন্স্যুরেন্সটা আপনার এখানে পার্মানেন্ট হয়ে গেল। আপনি যদি একটা সিটি জবে কাজ লাইফ লং, আপনি না শুধু আপনার পরিবারে, পুরো পরিবারের হেলথ ইন্স্যুরেন্সটা আপনার ক্যারি করবে যদি আপনি সিটি জবটা এখানে পান। কাজে এদেশের সিটি জবে অনেক ফ্যাসিলিটি আছে। আপনি রিটায়ারমেন্ট পাবেন, এখানে আরও ইন্স্যুরেন্স যেটাকে বলে 401k প্ল্যান আছে, 457 প্ল্যান আছে, এরকম আরও অনেক ফ্যাসিলিটিস আছে যেগুলো আপনি নিউ ইয়র্ক সিটি জবে যদি ঢুকতে পারেন তাহলে পেয়ে থাকবেন। আজীবন আমরা সবার কথা বললাম, কিন্তু একটা বয়সের লোকদের কথা আমরা বলিনি। যারা একটু বয়স্ক, যারা এদেশে আসেন, তাদের জন্য আমরা কী বার্তা দিতে পারি এবং তারা কীভাবে এদেশে নিজেকে কাজে ঢোকাতে পারেন বা প্রবেশ করাতে পারেন। লাইসেন্স পেলেই চলবে না। যারা এই বয়স্ক যারা আছেন, তারা যদি জবে নিজেদেরকে নিয়োগ করতে চান, তাহলে সঙ্গে সঙ্গে আর একটা লাইসেন্স আপনাকে নিতে হবে। সেটা হলো ফায়ার প্রোটেকশন ট্রেনিং। সেটা উনি করবেন। সেই জবটা নিতে হবে। এই সমস্ত আইডি যখনই আপনার হয়ে যাবে, তারপরে আপনি সিকিউরিটি জব যে এজেন্সিগুলি আছে, সেই এজেন্সিগুলিতে আপনি অ্যাপ্লাই করবেন, তাহলে আপনি সিকিউরিটি জবটা আপনি পেয়ে যাবেন। দর্শক, একটু আগে আপনারা যখন আমাদের পরিচিতি পর্ব হচ্ছিল, তখন আপনারা আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন রওশনারা বেগম। রওশনারা বেগম 3 মাস হলো নিউ ইয়র্কে এসেছেন অ্যাজ এন ইমিগ্রেন্ট হিসাবে। রওশনারা বেগম, আপনি বলুন, এই কিছুক্ষণ আগে বিভিন্ন পেশার কথা শুনলেন এবং আমি মনে করি যে এই ধরনের বিভিন্ন মানুষের সাথে এখানে কথা বলতে পেরে এবং জানতে পেরে যে তারা বিভিন্ন পজিশনে জব করছেন আজকে অনেক বছর ধরে, এবং আমরা নতুন উঠেছি, আমরা যেন সেইভাবে ওনাদের গাইডেন্স অনুযায়ী আমরা যেন এই জবগুলোতে আমরা ঢুকে আমরা চেষ্টা করতে পারি। আমার মনে হয় আমরা যদি এক্সপ্লোর করি বিভিন্ন জিনিস, বিভিন্ন লিঙ্ক, এবং ওনারা যেভাবে আমাদেরকে গাইডেন্স দিয়েছেন, আই থিঙ্ক যে আমরা অবশ্যই কিছু একটা পাবো। এ পর্যন্ত আপনি কি কোনো অ্যাপ্লাই করেছেন? ইয়েস, আমি অ্যাপ্লাই করেছি, বাট এখন আমার যেটা মনে হচ্ছে আপনারা যে ধরনের ইনফরমেশন দিয়েছেন এখানে, সে ফর এক্সাম্পল আপনারা সিভিটা কীভাবে রিজিউমিটা কীভাবে তৈরি করতে হবে, এবং এটা খুব পেজের রিজিউমি হবে, এবং এখানে ইনফরমেশনটা কীভাবে দিতে হবে, এডুকেশনাল কিছু সার্টিফিকেট কীভাবে গ্লোবাল একটা ওয়েবসাইটের মাধ্যমে এটাকে ভেরিফাইড করতে হবে। সো দেয়ার আর লট অফ ইনফরমেশন
মুস্তাফিজুর রহমান। উনি বাংলাদেশে একজন সফল ব্যবসায়ী। তো আমরা মুস্তাফিজুর রহমান সাহেবের কাছ থেকে একটু শুনবো। উনি বাংলাদেশ থেকে আমেরিকা এসছেন, উনিও 3 মাস হলো এসছেন। একটু ওনার অভিজ্ঞতা শুনবো এবং উনি এখানে কি করতে ইন্টারেস্টেড সেটা ওনার মুখ থেকে একটু শুনে নিব। ধন্যবাদ আপনাকে। আপনাদের এই অনুষ্ঠান, বেশ কয়েকটি অনুষ্ঠানই আমরা দেখে আমরা যথেষ্ট উপকৃত হয়েছি। শুধু আমরা না, যারা আমেরিকা আসবে তাদের জন্য এই অনুষ্ঠানটা, এবং ওরা যদি এটাকে ফলো করে তাহলে অনেক কিছুই তারা জানতে পারবে। আর আমার অভিজ্ঞতা যেটা, আমরা 3 মাস হলেও এখানে যে কাগজপত্র, যে নিয়মকানুনগুলো আছে, সেই নিয়মকানুনগুলোর পূরণ করতেও প্রায় আমার যেমন সব কিছু কাগজপত্র, ইভেন গ্রিন কার্ড পেতে প্রায় 74 দিনের মতো লেগে গেছে। ফলে আমরা ইনশাআল্লাহ পরবর্তীতে আমাদের এই অভিজ্ঞতাটা এবং আমেরিকায় যে থাকার সুযোগ আমাদেরকে করে দিয়েছে এই ইমিগ্রেশনের মাধ্যমে, এর জন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি ইউএসএ। ধন্যবাদ মুস্তাফিজুর রহমান আপনাকে। দর্শক, একটু বলে রাখি আপনাকে, এদেশে যথেষ্ট জবের সুযোগ আছে এবং এদেশটা ঠিক ওরকম নয় যে এদেশে আপনার মামা, চাচা বা খালাদেরকে ধরে জব নিতে হবে। এদেশটা ঠিক সেরকম না। ইন্ডিভিজুয়ালি, যেমন কস্কোতে আপনাদের কস্কোর ওয়েবসাইট আছে, সেখানে ঢুকবেন। আপনারা হোম ডিপো আছে, তাদের ওয়েবসাইটে ঢুকবেন, ঢুকে আপনারা অ্যাপ্লাই করবেন এবং ডেফিনেটলি আপনারা সেখান থেকে একটা রেসপন্স পেয়ে যাবেন। দর্শক, এই ছিল আমাদের 4র্থ পর্বের ভিউয়ার্স টেলিভিশনের অনুষ্ঠান। আশা করি এই বাংলা নববর্ষের এই আউটডোর প্রোগ্রাম আপনাদের ভালো লেগেছে। আমরা আশা করি আগামীতে আমরা আবার আসবো আপনাদের সামনে বিভিন্ন জনকে নিয়ে, এবং বিভিন্নভাবে যারা ইমিগ্রেন্ট হয়ে এসছেন তারা চাকরির ক্ষেত্রে উপকৃত হন। বিদেশে আছি, দেশে নেই, কিন্তু দেশের যে বৈশাখী আমেজ তা আমরা সম্পূর্ণটা অনুভব করার জন্য, সেলিব্রেশন করার জন্য আমরা আজকে এই পরিবার নিয়ে এখানে এসেছি। খাবো পান্তা, খাবো ইলিশ ভাজা, খাবো ভর্তা, এবং অবশ্যই আমরা বাংলার আনন্দে উদ্বেলিত হব।